আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাইটিভি সংবাদে আপনার সাথে আছে আমি সাকিব। শুরুতে জানিয়ে সংবাদ। সার্বিক পরিস্থিতি নিয়ে সচিবালয়ের 7 মন্ত্রী প্রতিমন্ত্রীর বৈঠক। ঢাকা সহ 4 জেলায় 13 ঘণ্টা করে কারফিউ শিথিল। ধাপে ধাপে খুলবে শিক্ষা প্রতিষ্ঠান। কোটা আন্দোলন নিহতদের স্মরণে সারা দেশে পালিত একদিনের রাষ্ট্রীয় শোক। সুষ্ঠু তদন্ত জাতিসংঘের সহায়তার আগ্রহকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী। শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে সহিংসতা মৃত্যু দুঃখজনক বললেন হাইকোর্ট। আন্দোলনরতদের ওপর গুলি না চালানোর নির্দেশনা চেয়ে কড়া রিটের আদেশ। নাশকতা ঠেকাতে সরকার জামায়াত নিষিদ্ধ করবে বললেন ওবায়দুল কাদের। হত্যাকাণ্ডে দৃষ্টি ঘোরাতে এমন সিদ্ধান্ত, অভিযোগ মির্জা ফখরুলের। আন্দোলন চলাকালে কোন প্রেক্ষাপটে পুলিশ গুলি ছুড়েছে সেগুলোরও সুষ্ঠু তদন্ত হবে জানালেন ডিএমপির যুগ্ম কমিশনার। হত্যা মামলা হয়েছে 50টির বেশি। শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দিব পুরো খবর। ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, নরসিংদীতে বুধবার থেকে শনিবার পর্যন্ত সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে 7 মন্ত্রী, 4 সচিব ও আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। এ সময় শিক্ষামন্ত্রী জানান, পরিস্থিতি বুঝে ধাপে ধাপে খুলবে শিক্ষা প্রতিষ্ঠান। রাকিব হাসানের রিপোর্ট। দেশে বিদ্যমান পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রী পরিষদের 7 জন সদস্য, কয়েকজন সচিব সহ আইন শৃঙ্খলা বাহিনীর প্রধানদের নিয়ে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বৈঠক শেষে তিনি জানান, ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও নরসিংদীতে বুধবার থেকে শনিবার সকাল 7টা থেকে 8টা পর্যন্ত শিথিল করা হয়েছে কারফিউ। মানে সারা বাংলাদেশেই পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে এবং স্বাভাবিক হয়ে যাওয়ার কারণেই আমরা আমাদের যে সন্ধ্যা আইন যেটা আমাদের ছিল সেইটাও আমরা আরো কিছু পরিবর্তন করার আমরা সিদ্ধান্ত নিয়েছি। আমরা আগামী বুধবার হতে শনিবার পর্যন্ত সকাল 7টা হতে রাত 8টা পর্যন্ত সন্ধ্যা আইন কিংবা কারফিউ শিথিল থাকবে। আমি আপনাদের মাধ্যমে সবাইকে অনুরোধ করব, সবাই যেন এই সন্ধ্যা আইনটি মেনে চলেন। তাদের নিজেদেরই স্বার্থে আমরা দেশ, আমাদের নিরাপত্তা বাহিনী যত তাড়াতাড়ি স্বাভাবিক অবস্থা ডিক্লেয়ার করতে পারবে, তাদের সাজেশন দিবে, ততই আমরা মনে হয় আমাদের দেশ মানে স্বাভাবিক অবস্থা আমরা ফিরিয়ে নিয়ে আসতে পারব। কোনো গণগ্রেফতার করা হচ্ছে না জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাক্ষ্য প্রমাণ দেখেই গ্রেফতার করা হচ্ছে দোষীদের। অনেকেই বলছেন আমরা গণগ্রেফতার করছি, কোনো গণগ্রেফতার আমরা করছি না। আমাদের যেভাবে এমন কোন জেলা নাই যেখানে তারা এই ধ্বংস না করলেও তারা মানে নানান ধরনের অবস্টাকল ক্রিয়েট করেছেন। এ সময় আইনমন্ত্রী জানান, হত্যাকাণ্ডের তদন্তে গঠিত কমিটির আকার বৃদ্ধি করা হবে। আমরা চিন্তা ভাবনা করছি যে তদন্ত কমিশনের এখন একজনই সদস্য, আমরা সেটাকে 3 জনে করার সিদ্ধান্ত খুব শিগগিরই হয়তো নিতে পারি। জননিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে ধাপে ধাপে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে বলে জানান শিক্ষামন্ত্রী। শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রশ্নে আমরা বারবারই বলছি জননিরাপত্তা সর্বাগ্রে, এবং জননিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে আমরা সকল কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ধাপে ধাপে অবশ্যই আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলতে চাই। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো খুলে দেওয়ার বিষয়ে আগামীকাল সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান আইসিটি প্রতিমন্ত্রী। আগামীকালকে সকাল 11টার পরে আমরা তাদের ব্যাখ্যা যদি পাই তাহলে বিশ্লেষণ করে, আর যদি নাও পাই তাহলেও আমরা বিটিআরসিতে বসে আলোচনা সাপেক্ষে তারপরে আমরা সেটা সিদ্ধান্ত জানাতে পারব। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। কোটা আন্দোলনকে ঘিরে সৃষ্ট সংঘর্ষে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সহ অন্যান্য নিহতদের স্মরণে আজ দেশে একদিনের রাষ্ট্রীয় শোক পালিত হয়েছে। গতকাল মন্ত্রিপরিষদ বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, শোক পালনের অংশ হিসেবে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো ব্যাচ ধারণ করা হয়। এছাড়া মসজিদে দোয়া, মন্দির, গির্জা, প্যাগোডায় বিশেষ প্রার্থনা করা হয়। এদিকে বুধবার থেকে সব অফিস স্বাভাবিক সময়সূচি অনুযায়ী চলবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়। বুধবার থেকে সরকারি বেসরকারি অফিস স্বাভাবিক সময়সূচিতে, অর্থাৎ সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলবে। মঙ্গলবার
প্রশাসন মন্ত্রণালয় তথ্য জানিয়েছে। এছাড়া বেসরকারি অফিস ও ব্যাংকও ফিরবে তাদের স্বাভাবিক সময়সূচিতে। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে প্রাণহানির ঘটনায় সুষ্ঠু ও মানসম্মত তদন্তে বিদেশি কারিগরি সহায়তা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে তদন্তে জাতিসংঘের সহায়তার আগ্রহকে স্বাগত জানিয়েছেন তিনি। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আকিম টোস্টারের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এই তথ্য জানান। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাইমুল ইসলাম খান সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি জানান, এরই মধ্যে জাতিসংঘের সঙ্গে সাম্প্রতিক সহিংসতায় প্রাণহানির ঘটনা তদন্তে গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিশনকে সহায়তার ব্যাপারে যোগাযোগ হয়েছে। জাতিসংঘ আগ্রহ প্রকাশ করেছে, বাংলাদেশও তার ব্যাপারে উৎসাহ দেখিয়েছে। শিক্ষার্থীদের আন্দোলনে সহিংসতা মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন হাইকোর্ট। বলেছেন, এ ঘটনায় তারা লজ্জিত। মঙ্গলবার শিক্ষার্থীদের আন্দোলনে গুলি না চালানোর নির্দেশনা এবং সমন্বয়কদের ডিবি হেফাজত থেকে মুক্ত করতে করা রিটের শুনানিতে হাইকোর্ট এ মন্তব্য করেন। এ সময় 6 সমন্বয়ক নিরাপত্তার কথা তুলেননি উল্লেখ করে কেন তাদের ডিবিতে আটকে রাখা হয়েছে রাষ্ট্রপক্ষের কাছে এমন প্রশ্ন রাখেন হাইকোর্ট। নুসরাত ফারমিনের রিপোর্ট। আন্দোলনরত বিক্ষোভকারীদের উপর সরাসরি গুলি না করার রিটের দ্বিতীয় দিনের শুনানি নিয়ে বাড়তি উত্তেজনা ছিল হাইকোর্টে। শুনানিকে ঘিরে দুপক্ষের আইনজীবীদের উত্তপ্ত বাকবিতণ্ডায় দফায় দফায় হট্টগোল হয় এজলাসে। বেশ কয়েকবার বাধাগ্রস্ত হয় শুনানি। এক পর্যায়ে আদালত বলেন, জাতির ক্ষতি হয় এমন কিছু করা যাবে না, মানুষ ও রাষ্ট্রীয় সম্পদ সবই গুরুত্বপূর্ণ। রিটকারীদের রাজনৈতিক উদ্দেশ্য আছে বলে দাবি রাষ্ট্রপক্ষের। সেই সাথে যারা গণতদন্ত কমিটি গঠন করে তারাই আবার রিট করেছেন বলে জানান তিনি। যারা রিট পিটিশন ফাইল করেছেন তারা একটা গণতদন্ত কমিটি গঠন করেছেন, যারা এর পিটিশনার তারা আবার ওই গণতদন্ত কমিটির মেম্বার। এখানে আমরা দেখিয়েছি ওয়ান অফ দ্য রিট পিটিশনের বাবাও ছিলেন একজন, যে উনি হাইকোর্টে একটা রায় দিয়েছিলেন। ওই রায়ের ভায়োলেশন হয়ে যায় যে এই পুলিশ যদি তার রাইট অ্যাক্সেস করতে না পারে। অপরদিকে রিটকারীদের পক্ষের আইনজীবী বলেন, রাজনৈতিক কারণে নয়, মানুষের জীবনের জন্য বিবেকের তাড়না থেকে দাঁড়িয়েছেন তারা। যত কটি মৃত্যু হয়েছে সেগুলোকেও সবকটাকে আমরা বলছি যে এগুলোর কোনোটাই ঠিক মতন হয়নি, এগুলোর কোনোটারই কোনো আইনগত ভিত্তি নেই এইসব মৃত্যুর, সেগুলোকে থামানোর জন্য। মঞ্জুর আল মতিন সাহেব, যিনি পিটিশনার, আমার সাথেই রয়েছেন। তিনি একজন সম্পূর্ণ অ্যাডাল্ট এবং তার নিজের ক্ষমতা, নিজের বুদ্ধিমত্তা সবকিছু রয়েছে। তার বাবার কথায় তিনি উঠেন বসেন বা তার কথায় তার বাবা উঠেন বসেন, আমার মনে হয় এটি ঠিক নয় এবং বাবার সাথে ছেলের মিলিয়ে ফেলাটা কখনোই ঠিক নয়। আন্দোলনের সময় পুলিশের গুলিতে শিশু মৃত্যুর কথা তুলে ধরেন রিটের পক্ষের আইনজীবীরা। সে প্রেক্ষিতে ভারপ্রাপ্ত অ্যাটর্নি দাবি করেন, নারায়ণগঞ্জে যে শিশু মারা গেছে তা তৃতীয় পক্ষের কাজ। সেই সাথে আওয়ামী লীগ পিস্তল নিয়ে নয়, লাঠি নিয়ে মাঠে ছিল জানিয়ে তিনি আরো বলেন, পুলিশ গুলি করেছে এমন কোনো প্রমাণ নেই। যে ছাদে গুলি হয়েছে তার থেকে উপরের ছাদের থেকে তাকে গুলি করা হয়েছে, কথা আমরা কোর্টকে বলেছি। গুলি করে থাকলে ছাদে উচ্চ ছাদের থেকে গুলি আসবে, তাহলে তৃতীয় পক্ষ গুলি করেছে। আওয়ামী লীগ ছিল লাঠি নিয়ে, কোনো জায়গায় অস্ত্র ছিল না। সবশেষে দ্বিতীয় দিনের মতো মুলতবি করে বুধবার ফের শুনানি ও আদেশের দিন ধার্য করে আদালত। নুসরাত শারমিন, মাই টিভি, ঢাকা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জামায়াত ধর্মের নামে মুখোশধারী সাম্প্রদায়িক অপশক্তি, নাশকতা বিভিন্ন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে দলটির জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে, তাই দলটিকে নিষিদ্ধের সিদ্ধান্ত বাস্তবায়ন করবে সরকার। আর আইনমন্ত্রী আনিসুল হক বলেন, বুধবারই জামায়াত নিষিদ্ধ করার বিষয়ে সিদ্ধান্ত হবে। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। সোমবার রাতে গণভবনে আওয়ামী লীগ সভাপতি 14 দলীয় জোট নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয় জামাত শিবিরের রাজনীতির নিষিদ্ধের বিষয়ে। 14 দলের সভায় সর্বসম্মতিক্রমে জামাত শিবির নিষিদ্ধ করার সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত। একদিন পরেই সচিবালয়ে এ বিষয়ে পরবর্তী পদক্ষেপের কথা জানান আইনমন্ত্রী আনিসুল হক। কোন দলকে যখন নিষিদ্ধ করা হয় তখন সেটা নির্বাহী আদেশই হয়। প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছেন, এটা ঠিক যে
আগামীকালকের মধ্যে একটা ব্যবস্থা নেওয়া। কোন আইনি প্রক্রিয়ায় হবে সেটা যখন আমরা সিদ্ধান্ত নিব তখন বলবো। এদিকে বঙ্গবন্ধু এভিনিউ দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভায় অংশ নেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দেশবিরোধী শক্তি যাতে আর নৈরাজ্য করার সুযোগ না পায় সে বিষয়ে প্রস্তুতি নিতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেওয়ার পাশাপাশি কথা বলেন জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধের বিষয়ে। এখন এই সিদ্ধান্ত বাস্তবায়ন করবে সরকার, আর বাস্তবায়নের প্রক্রিয়া কি হবে তার আইনগত দিকে দেখে শুনে সরকার শিগগিরই পরবর্তী পদক্ষেপ নেবে। কারণ আমরা আইনগত দিকটি ভালোভাবে দেখে নিতে চাই, যাতে কোনো ফাঁক ফোকর দিয়ে স্বাধীন বাংলাদেশে এই অপশক্তি আর কোনো সুযোগ না পায়। সবকিছু ঠিক থাকলে আগামীকাল বুধবার নির্বাহী আদেশে জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা। আমাদের ঢাকা মহানগর সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। শিক্ষার্থী ও সাধারণ মানুষকে হত্যার ঘটনা আড়াল করতে এবং এ থেকে মানুষের দৃষ্টিকে ভিন্ন খাতে নিতেই সরকার জামায়াতকে নিষিদ্ধের করার ইস্যু সামনে এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, পূর্বের মতো ক্ষমতাসীন দল রাজনীতিবিহীন বাকশালীয় দেশ গড়তে চায়। অপরদিকে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত শিক্ষার্থীদের হত্যাকারীদের বিচারের আওতায় আনা এবং শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দল। মাহবুব সৈকতের রিপোর্ট। গুলশানের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে কোটা বিরোধী আন্দোলন এবং তার প্রেক্ষিতে চলমান ঘটনা প্রবাহ নিয়ে বিএনপি মহাসচিব নাতিদীর্ঘ বক্তব্য রাখলেও দলটির দীর্ঘদিনের মিত্র হিসেবে পরিচিত জামাতকে নিষিদ্ধ করা নিয়ে সরকারের পদক্ষেপ প্রসঙ্গে ছিল না কোনো বক্তব্য। তবে পরবর্তীতে প্রশ্নের জবাবে স্পষ্ট করেন অবস্থান। সরকার একটা ইস্যু তৈরি করে, সেই ইস্যুকে ডাইভার্সনের দিকে নিয়ে যায়। এখন আবার এটাকে তারা ওই একই আরেকটি তাদের একটা প্রজেক্ট, তাদের লক্ষ্য একটা, তারা এই দেশকে আবারও সে আগের মতো সমস্ত দলকে নিষিদ্ধ করে দিয়ে একদলীয় শাসন ব্যবস্থা বাকশালের মতো একটা। এর আগে বক্তব্যে কোটা আন্দোলনে সহিংসতায় জড়িত থাকার অজুহাতে শিক্ষার্থী সহ বিরোধী নেতাকর্মী এবং সাধারণ মানুষকে গ্রেফতার এবং রিমান্ডে নিয়ে নির্যাতন করার অভিযোগ করেন তিনি। অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, অ্যারেস্ট করা হচ্ছে, এটার মধ্যে একমাত্র কারণ হচ্ছে যে গণতান্ত্রিক স্পেসটা তাদের নিয়ে নেওয়া হয়েছে। ছাত্রদের যে 6 জন সমন্বয়ক, তাদেরকে তুলে ডিবি অফিসে নিয়ে গিয়ে একটা যে নাটক তৈরি করা হয়েছে, আমরা দেখছি যে যাদেরকে হত্যা করা হলো তাদের পরিবার পরিজনকে কিছুকে নিয়ে এসে তাদের সামনে আপনার সেই কুম্ভীরাস্ত্র বর্ষণ করে তাদেরকে আবার টাকা দেওয়া হলো। আপনার পুলিশ গুলি করে মেরেছে, সেই একটা পুলিশের এখন পর্যন্ত আপনি ব্যবস্থা করার জন্য ব্যবস্থা নিলেন না। রাজনৈতিকভাবে আওয়ামী লীগ দেউলিয়া হয়ে গেছে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। আপনার সবাই তো বলে যেটা আওয়ামী লীগের সরকার, আমি তো আওয়ামী লীগ খুঁজে পাই না এখানে। এখন পুরোপুরিভাবে একটা অদৃশ্য একটা শক্তি, যে শক্তি এই দেশকে পরিচালনা করার চেষ্টা করছে, সেই শক্তির একটা সরকার। রাজনৈতিক সংকট রাজনৈতিকভাবেই শেষ করতে হবে। দে মাস্ট লিভ। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপর হামলা এবং বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের হত্যার সাথে জড়িতদের আইনের আওতায় আনা এবং শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া সহ বিভিন্ন দাবিতে সংবাদ সম্মেলন করেন ঢাবি সাদা দল। আমরা দেশে কোনো অরাজকতা, বিশৃঙ্খলা চাই না। এদিকে সুপ্রিম কোর্ট বার চত্বরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মানববন্ধনে কোটা আন্দোলন নিয়ে সরকারের নেওয়া পদক্ষেপ ও পুলিশের ভূমিকার সমালোচনা এবং আদালতে আটককৃতরা ন্যায় বিচার পাচ্ছে না বলেও অভিযোগ করেন বক্তারা। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে কোন প্রেক্ষাপটে পুলিশ গুলি ছুড়েছে সেগুলোরও সুষ্ঠু তদন্ত হবে বলে জানিয়েছেন ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার। দুপুরে ডিএমপি কার্যালয়ে তিনি জানান, এরই মধ্যে 50টির বেশি হত্যা মামলা হয়েছে, যেগুলোর তদন্ত চলছে। শিক্ষার্থীরা পুলিশের কাছে সন্তানের মতো জানিয়ে তিনি বলেন, তাদের নিরাপত্তা দেওয়া পুলিশ সদস্যদের দায়িত্ব। তবে যারা রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য
উন্নয়ন স্থাপনায় অগ্নিসংযোগ করেছে তাদের কোনো ছাড় দেওয়া হবে না। ঢাকা মেট্রোর পুলিশ সাধারণ ছাত্রছাত্রীদের ব্যাপারে অত্যন্ত সংবেদনশীল। তারা একেবারে আমাদের সন্তান সমতুল্য। কাজে ছাত্রছাত্রীদের সঙ্গে পুলিশের কোনো বিরোধ নেই। আমাদের টার্গেট হচ্ছে যারা নাশকতাকারী, যারা মেট্রো রেলে আগুন দিয়েছে, যারা সেতু ভবনে আগুন দিয়েছে, এই ধরনের যারা নাশকতা করেছে, টোল প্লাজায় আগুন দিয়েছে, বিভিন্ন জায়গায় আগুন দিয়েছে, গাড়ি পুড়িয়েছে, আমাদের শত্রু হচ্ছে সেই জামাত শিবির চক্র যারা এবং বিএনপির যারা সন্ত্রাসী। আমরা তাদেরকে ধরার জন্য যারা একেবারে ভিডিও দেখে দেখে ফুটেজ দেখে দেখে আমরা তাদেরকে ধরার জন্য। স্বল্প দূরত্বে চলাচলকারী যাত্রীবাহী ট্রেন আগামী বৃহস্পতিবার থেকে চলাচল শুরু করবে। কারফিউ শিথিল থাকার সময়টাতে মেইল, লোকাল ও কমিউটার ট্রেন চলাচল করবে। 2-3 দিন পর থেকে আন্তনগর ট্রেন চালুর পরিকল্পনা রয়েছে। মঙ্গলবার রেল ভবনে এক বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে রেল কর্তৃপক্ষ ছাড়াও পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সবার মতামতের ভিত্তিতেই কারফিউ শিথিলের সময়ে স্বল্প দূরত্বের ট্রেন চালানোর সিদ্ধান্ত হয়েছে বলে একটি সূত্র জানিয়েছে। সূত্রটি জানায় 2 থেকে 3 দিন পর আন্তনগর ট্রেনগুলো চালু হতে পারে। এই বিষয়ে রেলের মহাপরিচালক সর্দার শাহাদত আলী প্রথম আলোকে বলেন, শুরুতে শুধু মেইল, লোকাল ও কমিউটার ট্রেন চলবে, এরপর ধীরে ধীরে আন্তনগর ট্রেন চালু করা হবে। কোটা আন্দোলনের সময় সেতু ভবনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় বনানী থানায় মামলায় বাংলাদেশ জাতীয় পার্টি বিজিবি চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের ফের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার এই মামলায় 5 দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। এদিন মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে আবারও 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক আবু সাইদ মিয়া। আসামি পক্ষে রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন আইনজীবীরা। রাষ্ট্রপক্ষে তার রিমান্ড ও জামিনের বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমানের আদালত এই আদেশ দেন। এবার আমাদের কৃষি। ভরা বর্ষা মৌসুমে পানি না থাকায় পাট জাগ দেয়া নিয়ে বিপাকে পড়েছে মেহেরপুরের গাংনী উপজেলার পাট চাষিরা। কৃষি বিভাগের পরামর্শে পলিথিন ও শ্যালো মেশিন দ্বারা পানির ব্যবস্থা করে পাট জাগ দিলেও বাড়ছে উৎপাদন খরচ, আর এতে হিমশিম খাচ্ছেন স্থানীয় কৃষকরা। দ্রুত সমস্যা সমাধানের দাবি তাদের। প্রতিনিধি মাসুদ রানার রিপোর্ট জানাচ্ছেন আমেনা হিরা। মেহেরপুরের গাংনী উপজেলায় চলতি বছরে ৮,৮২০ হেক্টর জমিতে পাটের আবাদ হলেও পাট কাটার পর পর্যাপ্ত পানির অভাবে খাল, বিল ও ডোবায় পানি না থাকায় পাট জাগ দেয়া নিয়ে শঙ্কায় পাট চাষিরা। বৃষ্টির আশায় ডোবার পাশে পাট ফেলে রাখলেও রোদ্রে তা শুকিয়ে যাচ্ছে। কোনো রকম হাঁটু পানির মধ্যে পাট জাগ দেওয়ার ব্যবস্থা করলেও রং ভালো না হওয়ায় ন্যায্য দাম থেকে বঞ্চিত হচ্ছেন চাষিরা। বৃষ্টি নাইকো, খাদ খন্দলে পানি নাইকো। এই পানিটা হয়েছে যদি বৃষ্টিতে হতো তাহলে আমাদের ডবল খরচ কখনো হতো না। বৃষ্টির কারণেই পাট কাটতে পারছে না এবং জাগ দিতে পারছে না, লাভ হবে না। পানি প্রচুর পানি লাগছে। আবার জাগ দিতে জমিতে পাট কেটে বিভিন্ন ডোবায় নিয়ে যেতেও বাড়ছে উৎপাদন খরচ। পাট কাটা থেকে শুরু করে বিক্রি পর্যন্ত বাজার দরের তুলনায় খরচ বেশি। তাই সরকারের কাছে পাটের দাম বৃদ্ধির দাবি পাট চাষিদের। ডোবানি পর্যন্ত 20,430 টাকা খরচ হয়েছে, আবার একদম টোটাল হিসাব। বুনে হুনে নিরানি খুঁড়াইনি ডোবাইনি কাটা মাটা সব খরচ মিলিত করি দেখা যায় ঘরে হুনে টাকা দিতে হয়। সাতবেলা করি শুধু তামাক পোড়ানোর জন্য, খরিদ দরকার, তামাকের ঘরটার বেড়া লাগে। একটু পাটটা বেশি সরকার দাম দিত তো আমার কৃষকরা একটু বাঁচত। এদিকে ছোটখাটো গর্ত করে চারদিকে পলিথিন দিয়ে শ্যালো মেশিন দ্বারা পানির ব্যবস্থা করে পাট জাগ দেওয়ার পরামর্শ দিলেন এই কৃষি অফিসার। পানি সংরক্ষণ করা যায় পলিথিনের মতো জায়গায়, সেখানেও অনেক কৃষক পাট জাগ দিচ্ছে এবং কিছু কিছু ডোবা বা হচ্ছে নালা যেসব জায়গায় আছে সেখানেও আমরা কৃষকদের পাট জাগে উৎসাহিত করছি। আমেনা হিরা, মাই টিভি নিউজ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাম্প্রতিক দেশব্যাপী সহিংসতা আহতদের দেখতে আজ মঙ্গলবার বিকেল শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেছেন। প্রধানমন্ত্রী বিকাল 5টার দিকে ওই হাসপাতালে পৌঁছান। সেখানে তিনি সরকারি চাকরির ক্ষেত্রে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষে আহত ব্যক্তিদের চিকিৎসার খোঁজ খবর নেন। তিনি আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
পরিদর্শনকালে হাসপাতালের পরিচালক ডাক্তার মোহাম্মদ শফিউর রহমান আহতদের চিকিৎসার ব্যবস্থা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। এর আগে গত কয়েকদিনে আহত অন্যান্যদের দেখতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সহ অন্যান্য হাসপাতাল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘের মানবাধিকার কমিশন প্রস্তাব করেছে যে বিচার বিভাগীয় তদন্ত কমিটির কাজে তারা প্রয়োজনে কারিগরি সহায়তা দিতে আগ্রহী। ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী সেই প্রস্তাব গ্রহণ করেছেন এবং এই ব্যাপারে যোগাযোগও জাতিসংঘের সাথে শুরু হয়ে গেছে। মাননীয় প্রধানমন্ত্রী এর বাইরেও যদি আর কোনো দেশ থেকে কারিগরি সহায়তা নেওয়ার প্রয়োজন হয় সেটার ব্যাপারেও সিদ্ধান্ত গ্রহণ করেছেন। দুজনের সঙ্গীত শিল্পী বয়সের ব্যবধানটা প্রায় 12 বছরের, মারাও গেলেন 5 দিনের ব্যবধানে। তবে প্রকৃতি দুজনকে বিদায়ের আয়োজনে সাজালো একই দিনে। জোহর ও আসর নামাজের এই 2 ওয়াক্তের ব্যবধানে চিরনিদ্রায় গেলেন 2 তারকা, একজন বিখ্যাত মাইন্ডস ব্যান্ডের ভোকাল শাফিন আহমেদ, আরেকজন সঙ্গীত শিল্পী হাসান আবিদুর রেজা জুয়েল। সংস্কৃতি অঙ্গনের শোকাবহ দিনটির কথা জানাচ্ছেন এসএম আরিফ। সঙ্গীত সফরে যুক্তরাষ্ট্রে অবস্থানকালে প্রথম কনসার্টের পর হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন জনপ্রিয় ব্যান্ড তারকা শাফিন আহমেদ। চিকিৎসকরা জানান হার্ট অ্যাটাক করেন তিনি। বৃহস্পতিবার না ফেরার দেশে পাড়ি দেন শাফিন। তার মরদেহ দেশে আসার পর জানাজার প্রস্তুতির সময় খবর আসে সঙ্গীতাঙ্গনের আরেক নক্ষত্রের পতনের। দীর্ঘদিন ক্যান্সারের সাথে লড়াই করে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান কণ্ঠশিল্পী হাসান আবিদুর রেজা জুয়েল। কয়েকদিনের ব্যবধানে 2 শিল্পীর মৃত্যুতে সঙ্গীতাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। এই শোক বিষাদের সমুদ্র হয়ে ধরা দেয় কয়েক মুহূর্ত ব্যবধানে। একই দিনে এত বড় দুটো মানুষ যাদের আজকে একদিনে দাফন হচ্ছে, একজনেরটা হয়ে গেছে আর একজনের দাফন একটু পরে হবে। এই অভিজ্ঞতার কোনো ব্যাখ্যা আমার কাছে নাই। ভালো শিল্পী হওয়ার জন্য একটা ভালো মানুষ হওয়া খুব জরুরি এবং শাফিন ভাই সেই ধরনের একটা মানুষ ছিলেন। উনি একজন কমপ্লিট মিউজিশিয়ান ছিলেন। তো এইসব সিনিয়র মানুষগুলি আসলে চলে যাওয়া মানে হচ্ছে আমরা গার্জিয়ান শূন্য হয়ে যাওয়া। 2 ওয়াক্তের ব্যবধানে অনুষ্ঠিত হলো 2 শিল্পীর জানাজা। অংশ নিতে এসে শিল্পী কলাকুশলীরা জানালেন এসব ভোলার নয়। একসাথে একদিনে 2টা শোকের যে শখ এটা আমরা নিতে পারছি না। তাদেরকে অনুসরণ করে এবং তাদের নিজস্ব ক্রিয়েটিভিটি দিয়ে যেন বাংলাদেশের মিউজিককে আগে নিতে পারে। স্মৃতি আসলে বলে শেষ করা যাবে না, কারণ আজকে এমন একটা সিচুয়েশন এখন আর সেই মানসিকতা এখন নেই, মানসিকতা নেই কথা বলার মতো। অ্যাজ এ হোল আমি বলবো শিল্পীদের মূল্যায়ন মরে যাওয়ার পরে হয় বেসিক্যালি। একই দিনে 2 শিল্পীকে সমাধিস্থ করার এই শোকাচ্ছন্ন ঘটনার বিরল সাক্ষী হয়ে রইল দেশের সঙ্গীত প্রেমীরা। এসএম আরিফ, মাই টিভি, ঢাকা। সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে আরো একবার জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। সরকারি পরিস্থিতি নিয়ে সচিবালয়ের 7 মন্ত্রী প্রতিমন্ত্রীর বৈঠক। ঢাকা সহ 4 জেলায় 13 ঘণ্টা করে কারফিউ শিথিল, ধাপে ধাপে খুলবে শিক্ষা প্রতিষ্ঠান। কোটা আন্দোলন নিহতদের স্মরণে সারা দেশে পালিত একদিনের রাষ্ট্রীয় শোক। সুষ্ঠু তদন্ত জাতিসংঘের সহায়তার আগ্রহকে স্বাগত জানিয়েছে প্রধানমন্ত্রী। শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে সহিংসতার মৃত্যু দুঃখজনক বললেন হাইকোর্ট। আন্দোলনরতদের ওপর গুলি না চালানোর নির্দেশনা চেয়ে করা রিটের আদেশ কাল। নাশকতা ঠেকাতে সরকার জামায়াত নিষিদ্ধ করবে বললেন ওবায়দুল কাদের। হত্যাকাণ্ডে দৃষ্টি ঘোরাতে এমন সিদ্ধান্ত, অভিযোগ মির্জা ফখরুলের। আন্দোলন চলাকালে কোন প্রেক্ষাপটে পুলিশ গুলি ছুড়েছে সেগুলোরও সুষ্ঠু তদন্ত হবে জানালেন বিএনপির যুগ্ম কমিশনার। হত্যা মামলা হয়েছে 50টির বেশি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভির সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ এবং আমাদের অনুষ্ঠানটিতে ভিজিট করুন youtube/mytvবাংলা, facebook/mytvবাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে চালু।